আপনাদের প্রত্যেকে প্রতিমা বিসর্জন বা প্রতিমা নিরঞ্জন বা সিঁদুর খেলার ছবি আমরা তুলে ধরছি বিভিন্ন জায়গা থেকে। এই মুহূর্তে বাজা কদমতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল, তার ঠিক উল্টো দিকে রামকৃষ্ণপুর ঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। এই দুই ঘাটের ছবি দেখাবো এবং এক ঘাট থেকে অন্য ঘাটে প্রতিমা নিরঞ্জনের ছবিটা ঠিক কিরকম তাও আপনাদের সামনে তুলে ধরবো। তবে কিছুক্ষণ আগে যেমন জানালাম, ত্রিধারা একেবারে অন্যরকম পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জন হচ্ছে এবং গত বছর থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। হোস পাইপ দিয়ে প্রতিমার মাটি গলিয়ে তারপর সেখানেই প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কৃত্রিম জলাশয়ে প্রতিমা বিসর্জনের প্রক্রিয়া গত বছর থেকেই শুরু করে দিয়েছে ত্রিধারা। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত সরকার। অমিত, আমরা দেখতে পাচ্ছি যে হোস পাইপে প্রতিমার মাটি গলানো হচ্ছে, ঠিক কোন প্রক্রিয়ায় এই বিসর্জন প্রক্রিয়া হবে? মাটি গলানোর পর কি? দেখো, তোমাকে এর আগেও যেমনটা জানাচ্ছিলাম যে গঙ্গা দূষণ রোধ করার ক্ষেত্রে এবং পরিবেশ বান্ধব বিসর্জনের একটি নিদর্শন হিসেবে তুলে ধরেছে। গত বছর থেকে ত্রিধারা সম্মেলনীতে গত বড় আমরা দেখেছিলাম যে এরকম একটি কৃত্রিম জলাশয় করে মণ্ডপের সামনেই প্রতিমা বিসর্জন হয়েছিল। এবারও একই প্রক্রিয়া কিন্তু নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে দেখছে যে সেখানে হোস পাইপের মাধ্যমে প্রতিমায় জল দেওয়া শুরু হয়েছে এবং তোমাকে আগেও যেমনটা জানাচ্ছিলাম যে প্রতিমার যে মাটি এবং রং তা গলিয়ে যে কৃত্রিম যে জলাশয় রয়েছে সেখানে তা পড়বে। পরবর্তীতে যে খড় এবং কাঠের যে স্ট্রাকচার সেটা পড়ে থাকে প্রতিমা, সেটি ক্রেনের মাধ্যমে তুলে অন্যত্র সরিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে কৃত্রিম যে জলাশয় তাতে দুর্গা প্রতিমা রাখা হয়েছে এবং এই দুর্গা প্রতিমা গলানোর প্রক্রিয়া শুরু সম্পন্ন হলে এর পরবর্তী কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী প্রত্যেকটি মূর্তি কিন্তু একই প্রক্রিয়াতে এই কৃত্রিম জলাশয়ে রেখে তা গলানো হবে এবং এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। একদম, তুমি নজর রাখো সেদিকে, আমরা আবারও তোমার সঙ্গে কথা বলবো। তবে আমরা যে ছবি দেখতে পাচ্ছি প্রতিমার মাটি ইতিমধ্যেই গলতে শুরু করে দিয়েছে। এরপর যে কাঠামো পড়ে থাকবে, খড় সহ যে কাঠামো পড়ে থাকবে, তারপর সেটিকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। কৃত্রিম জলাশয় তৈরি করে হোস পাইপ দিয়ে এই প্রতিমার মাটি গলিয়ে পরিবেশ বান্ধব নিরঞ্জন প্রক্রিয়া গত বছর থেকে শুরু করে দিয়েছে ত্রিধারা। দেবাশিস কুমার তার পুরো তদারকিতে এই নিরঞ্জন প্রক্রিয়া হয়। ইতিমধ্যে তিনিও সেখানে উপস্থিত রয়েছেন। কৃত্রিম জলাশয়ে প্রতিমা বিসর্জন চলছে ত্রিধারা। শাহজাহানপুর ঘরানার বিশিষ্ট শিল্পী অর্ণব ভট্টাচার্য দেশে বিদেশে তার খ্যাতি। 4 দিনের উৎসব, সেই উৎসব শেষে আজ বিষাদের পালা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় নিরঞ্জন প্রক্রিয়া হচ্ছে। আর ত্রিধারায় আমরা দেখছি পরিবেশ বান্ধব নিরঞ্জন প্রক্রিয়া গত বছর থেকেই তারা শুরু করে দিয়েছে। অর্ণব আমাদের শরৎ বাজিয়ে শোনাবে। আমরা এই ত্রিধারার দিকে তো নজর রেখেছি, তার পাশাপাশি বাজা কদমতলা এবং রামকৃষ্ণপুর ঘাটের দিকেও নজর রাখবো। বাজা কদমতলার ছবি এই মুহূর্তে কি ধরা পড়ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, দেখো, গত কয়েক বছর ধরে নিরঞ্জনের ছবি বলতে যেটা উঠে আসে সেটা হচ্ছে অবশ্যই কলকাতার এই ঘাট। এই মুহূর্তে যে উৎসাহ যে বিসর্জনকে ঘিরে যেটা থাকে সেটা অন্তত এই ঘাটে দাঁড়িয়ে বুঝতে পারা যাচ্ছে। আমি রাস্তার দিকে যতদূর আমার চোখ যাচ্ছে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একের পর এক যে প্রতিমা, বিভিন্ন বাড়ির প্রতিমা হোক, যে বারোয়ারি পুজোর প্রতিমাই হোক, সেগুলো আসতে শুরু করেছে। ভাসান কুলিরা সেই প্রতিমা সেখান থেকে নামাচ্ছেন এবং তারপর হচ্ছে এখানে নিয়ে আসার পর এখানে যে পদ্ধতি মেনে যে নিরঞ্জন যেটা পর্ব করা হয় সেই পর্বটাও চলছে। ফলে গত কয়েক বছর ধরে এখানে যেটা মানুষজন যেটা দেখে অভ্যস্ত থাকেন সেই ছবি এখনো পর্যন্ত রয়েছে। এবং যেহেতু একটা বড় অংশের কলকাতার প্রতিমার যে নিরঞ্জন এই জায়গাতে হয়, ফলে এখানেই থাকছে। যারা এখানে রয়েছেন আমি একটু তাদের কাজের সাথে একটু কথা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে বাজা কদমতলা ঘাটের প্রতিমা নিরঞ্জন একটা সময় প্রচুর মানুষ দেখতে আসতেন, আগের মতো ফিলিংস এখানে পান? এখন আগের মতো যেটা বলতে গেলে আগের মতো সেরকম কিছু নয়, অনেকটা চেঞ্জ হয়েছে। সরকার যেভাবে অ্যারেঞ্জমেন্টে যেটা করেছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা দেখে খুব ভালো লাগছে। আগের চেয়ে কিছুতে ইমপ্রুভ হয়েছে অনেক। প্লাস এখানে যারা আছে, যারা আর কি কাজ করছে, তারা অনেক বেশি অ্যালার্ট, অনেক বেশি ভালোভাবে কাজ করছে। এখন তো পুজো কলকাতায় অনেক আগে শুরু হয়ে যায়। দশমী আসলে কি মনে হয় যে অনেক দিনের পুজো কাটালেন, নাকি আগের মতোই মনে হয় শাস্ত্র মতে সেই দশমীতেই শেষ? অ্যাকচুয়ালি পুজোটা ধরুন মহালয়ের পর থেকে আমাদের এখান থেকে শুরু হয়। আমাদের যে এটা রেস্টটা কিন্তু থেকে যায়, লক্ষ্মী পুজো পর্যন্ত থাকেই। তার মধ্যে থেকে কয়েকটা দিন
বিশেষ কয়েকটা অর্থাৎ দিন উৎসবপ্রিয় বাঙালির সেই মহালয়া থেকে একেবারে লক্ষ্মী পুজো পর্যন্ত একটা শারদীয় উৎসবের যে আমেজ, সেই আমেজ যেটা থাকে, আমরা তো এই ঘাটের ছবি দেখলাম আবির, আমরা আবারও হয়তো তোমার সঙ্গে কথা বলবো, কারণ সেখানকার ছবি আমরা প্রত্যেকটা মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরবো। একটু গঙ্গার ওপারের দিকে আমরা নজর রাখি। দেবাশিস সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে রামকৃষ্ণপুর ঘাট থেকে। আচ্ছা দেবাশিস, তোমার নজরে কি পড়ছে? কারণ করোনা আবহ, সেখানে বাজা কদমতলা যে কথাটি বলছিল আবির, প্রত্যেকটা মুহূর্তে সেই বিষয়টাও ফিল করছে যে আগের মতন বিষয়টা আর নেই, অত মানুষের ভিড় নেই, একটা উৎসাহী জনতার একটা ভিড় থাকে সেখানে। কিন্তু রামকৃষ্ণপুর ঘাট, সেখানকার ছবি কি ধরা পড়ছে? অবশ্যই তুমি যেটা বললে, সেই ঘাটে যে মানুষের যে উৎসাহ, সেই উৎসাহটার কিছুটা খামতি অবশ্যই আছে, তার কারণ নিয়মের বেড়াজাল। আর আমি যেখানে রয়েছি রামকৃষ্ণপুর ঘাট, তোমাকে বলি মহালয়ার যে প্রথম দেবীপক্ষের সূচনা হয় সূর্যোদয়, সেটা এই ঘাট থেকে দেখা যায়। আবার সেই দশমী অর্থাৎ দশমীর যে সূর্যাস্ত, সেটাও কিন্তু এই ঘাটের দিকেই হয়। ফলে এই ঘাটের একটা মহত্ব অন্যরকম আছে। ইতিমধ্যেই বাড়ির যে বনিদি বাড়ির যে পুজোগুলি রয়েছে, সেই বাড়ির পুজোর যারা রয়েছে তারা ইতিমধ্যেই ঠাকুর নিরঞ্জন করতে এসছেন। কিন্তু তবে বারবার করে বলছি, কোভিড নিয়মে কাউকে বাড়ির যাদের পুজো তাদের 2 থেকে 3 জনকে শুধু তাদের নিয়ম ঘট ভাসান দেওয়া বা তাদের কাজকর্ম করার জন্য নামানো হবে। কিন্তু পুরো কাজটাই করবে হচ্ছে হাওড়া পুরসভার যারা সাফাই বিভাগের কর্মী রয়েছে তারা থাকছে, এবং বেশ কিছু প্রশিক্ষণ যারা মূলত আমরা দেখেছি যে ঠাকুর ভাসান দেয় তাদেরকে রাখা হয়েছে। তারা ঠাকুরকে নিয়ে আসছে, গঙ্গার জলে সেখানে নামানো হচ্ছে, এবং কিছুক্ষণ পরে সেই কাঠামো তুলে নিয়ে গঙ্গার ধারে সেখানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে কোনো প্লাস্টিক যে ফুল, সেগুলো কিন্তু গঙ্গার মধ্যে ফেলতে দেওয়া হচ্ছে না। ফলে গঙ্গা দূষণের রোধেও কিন্তু হাওড়া পুরসভা একেবারে তৎপর। পুলিশ প্রশাসন ড্রোনের মাধ্যমে নজরদারি করছে, এমনকি যে পুলিশ প্রশাসন রাস্তায় যাতে যানজট না হয় সেখানেও পুরোপুরি ব্যবস্থা করছে। যে কিছু কিছু বনেদি বাড়ি আছে যারা কাঠামোগুলি তারা বাড়িতে নিয়ে যায়, ফলে সেই জন্য এই কাঠামোগুলোকে তারা কিন্তু বাড়িতে নিয়ে চলে যাচ্ছে, কারণ এই কাঠামোতেই হয়তো আগামী বছর আবার তাদের পুজো হবে, এটা রীতি। ফলে সেই কারণে এই কাঠামো বাদ দিলে অন্যান্য যে কাঠামোগুলি রয়েছে সেগুলিকে কিন্তু পুরসভার কর্মীরা পরিবেশ বান্ধব যে ব্যবস্থা বেশ কয়েক বছর ধরেই হয়েছে, সেই ছবি কিন্তু বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, এবং সত্যি বিষাদের সুর। তা রামকৃষ্ণপুর ঘাট হোক বা বাজা কদমতলা ঘাট হোক, হ্যাঁ সেখানে মানুষের ভিড় নেই। তার উপর এই 4 দিনের যে উৎসব, সেই উৎসবের একটা শেষ। আর বলা হয় না কথায় যে নতুন করে পাওয়ার জন্যই বারে বারে হারানো সেই মা সামনের বছর আবার আসবেন, আবার নতুন করে সেই আনন্দ, নতুন করে উৎসব, তার জন্যই প্রত্যেকটা মুহূর্তে হারানোর ব্যথা। এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখতে হবে, কারণ রাজ্যে রবি এবং সোমবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস। কারণ আমরা দেখেছিলাম অষ্টমী, নবমী, দশমী, অষ্টমীর রাত থেকে একটি নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছিল, এবং সেই কথা মতো রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিও হয়েছে। তবে পুজো যে একদম মাটি হয়েছে এই কথাটি বলা যায় না। তবে রবি ও সোমবার আবারও বৃষ্টির পূর্বাভাস আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি বলা হচ্ছে? দেখো, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজ। মূলত উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে, এবং 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলিতে যেমন বৃষ্টি হবে, বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। গতকালও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। তবে এই বৃষ্টি আগামীকাল কিছুটা বাড়বে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উপকূলের জেলা ও সংলগ্ন জেলায়, সেটা রবিবার ও সোমবার। কারণ এই নিম্নচাপের পরেই একটি পূবালি হাওয়া আসছে, সেই পূবালি হাওয়া শক্তিশালী, তাতে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, তার ফলেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে, এবং তার সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিশ্বজিৎ, এই যে বেশ কয়েকদিন ধরে একটা গরম, যে গরমে অস্বস্তি, সেই অস্বস্তিকে কাটার কোনো পূর্বাভাস রয়েছে? দেখো, ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে, অর্থাৎ যে শুষ্ক আবহাওয়ার পরিবেশ সেটা আসবে। তবে এই মুহূর্তে যেহেতু নিম্নচাপের ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, তাই আর্দ্রতা জনিত যে অস্বস্তি এবং তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকা এই অস্বস্তি হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন পর
তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে এমনটাই ইঙ্গিত দিয়ে পূর্বাভাস যাওয়া রয়েছে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 16 তারিখ অর্থাৎ কাল থেকে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে আরো বাড়বে, বিশেষ করে 17 এবং 18 তারিখ। এই দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিটা যথেষ্ট রকম বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কলকাতা, নর্থ সাউথ 24 পরগনাস, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, হাওড়া, হুগলি। 19 তারিখেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য 17 থেকে 19 এই পিরিয়ডটাতে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সল্টলেকের রিজেট সিসিতে বঙ্গ বিজেপির পক্ষ থেকে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল। আর বিজয়া দশমীতে সেখানেই হাজির নেতা নেত্রীরা। সিঁদুর খেলায় মেতে ওঠেন রূপা গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা টেবরেওয়াল। মহিলা মোর্চার সদস্যরা ধুনুচি নাচ এবং সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন। সেই ছবি দেখছেন ইজেট সিসি, যেখানে বঙ্গ বিজেপির পক্ষ থেকে প্রত্যেক বছরই পুজোর আয়োজন করা হয়। সিঁদুর খেলা, প্রতিমা বরণে প্রিয়াঙ্কা টেবরেওয়াল, রূপা গঙ্গোপাধ্যায়। প্রতিমা বিসর্জন, নিরঞ্জনের ছবি তো থাকছে, তার পাশাপাশি করোনা আবহের দিকেও বিশেষভাবে নজর দিতে হবে। গুজরাটের আদিবাসী বহুল এলাকায় করোনা টিকাকরণ এখন এক বড়সড় চ্যালেঞ্জ, কিন্তু প্রশাসন এখন সরাসরি এইসব এলাকায় কাজ শুরু করেছে। তার ফলে এলাকায় আদিবাসীদের টিকা নিয়ে ভ্রান্তি দূর হচ্ছে। টিকাই করোনা দূর করার সবথেকে কার্যকর উপায়, কিন্তু গুজরাটে বনাসকাঁঠা এলাকার আদিবাসীরা এই বিষয়টি বেশ দেরি করে বুঝেছেন। তবে এখন বিষয়টি বুঝে নেওয়ার পর তারা নিজেরা টিকা নেওয়ার পাশাপাশি অন্যদেরও টিকা নিতে উৎসাহ দিচ্ছেন। অবশ্য কিছুদিন আগে পর্যন্ত তারা ভ্রান্তিতে ছিলেন। आदिवासी भाइयों रसी लेवाથી બધા ડરતા, રસી લેવાથી મરી જવાય એમ કહેતા, પણ હવે કોઈ મરાતું નહીં, રસી લેવાથી સુરક્ષા મળે। મરી જાવ એમ વાત કરતા હતા। હા, હું કહેતા રસી લેવા મરી જાવ એ બેવાર હમા એમ કે। আদিবাসীদের বোঝানোর এই কাজ এলাকার প্রশাসন ভালোভাবেই করেছে। শহর থেকে দূরে এইসব এলাকায় আগে নিজেদের জায়গা তৈরি করেছে প্রশাসন, তারপর এলাকায় সচেতনতার কাজ শুরু হয়। এত কিছুর পর আদিবাসীরা করোনা টিকা নিতে রাজি হন। जो लोग सेंटर पे नहीं आ पाते थे उन लोगों को उनके घर के नज़दीक जाके या तो उनके घर जाके भी उनको वैक्सीनेशन दिया है। और अब तो मेरे ख्याल से पूरे तालुका में लोगों की अवेयरनेस इतनी बढ़ गई है कि वो फर्स्ट डोज और सेकंड डोज दोनों लेने के लिए आ जाते हैं। করোনা সংকটের মধ্যে দেশ এখন 100 কোটি টিকার লক্ষ্য ছোঁয়ার পথে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি যৌথ উদ্যোগে সারা দেশে করোনা টিকাকরণের কাজ দ্রুত হচ্ছে। করোনা টিকা নিয়ে আমরা সবাই সেই কাজকে আরো দ্রুত সফল করতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 বাংলা। SRM BTM